আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। কারোর জন্য জীবন থেমে থাকে না। সময় তার মতো করে সবাইকে নিয়েই ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন। মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে। তিনি মনে মনে ক্রুদ্ধ। আমিরের শক্ত হাতের চাপ তার গায়ে পড়েছে, তা মানতে পারছেন না। বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে। বাড়িতে আসা অনেকে প্রশ্ন করছে মুখে কি হয়েছে। মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেকে মজিদকে সন্দিহান চোখেই দেখছে। মজিদ চেয়ার এক হাতে খামচে ধরেন। রাগে শরীর পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য ফ্যাক করে কাশেন। মজিদ তাকালেন না। খলিল বললেন, ভাই, সমাবেশের কি করণ? রবিবারের দাওয়াত দিবি। পরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে। এখন ভালো সময়। আইসা ভাই। মজিদ তাকালেন। খলিল বললেন, সেরিগুলারে কবে পাঠাইবা? আরও তো 6টা মেয়ে বাকি। কবে পাঠাবে আমির জানে। ওর সাথে কথা বল। তোমার স্যার আর লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখলেন। দৃষ্টিতে অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গা ত্যাগ করেন। মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন, আমিরের মনে কি চলছে? কেন তার চোখের দৃষ্টি 2 রকম? এভাবে চলতে থাকলে হাওলাদার বংশে দুর্যোগ নেমে আসবে। বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে আসছে। পেছনে 2জন লোক। ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির। এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে। কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকেই খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? আমির চোখ সরিয়ে নিল। পদ্মজা আবারও বলল, যে মেয়েগুলোকে স্বীকার করেন, মেয়েগুলোর মায়েদের এরকমই কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছ? পদ্মজা হাসল। বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল, তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করেছেন? উল্টে কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিছু জানতই না, কষ্ট পাবে কেন? তিনি কখন জেনেছেন সব? আমির নিরুত্তর। পদ্মজা উৎসুক হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলল, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করল, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন? আমির জবাব দিল ছোট করে। কিভাবে জেনেছে? আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো। বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই। জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি। আমি চুপ করে সহ্য করেছি। আম্মাকে কিচ্ছু বলিনি। তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা সোজাই প্রশ্ন করল, আপনি এই পাপের সাথে জড়িত, সেটা আম্মা এতদিনেও বোঝেনি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? আমির চট করে উঠে দাঁড়ায়। মনের সবটুকু রাগ পালঙ্কে লাথি মেরে মিটিয়ে নেয়। তারপর বেরিয়ে যায়। পদ্মজারও খুব রাগ হয়।
সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল। মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে 2টো ছুরি সংগ্রহ করেছে। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা। আলমারির কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটি তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীর পদ্মজার নামে মোড়ল বাড়িতে এই চিঠি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে। পদ্মজা এখনো পড়েনি। সে যত্ন করে রেখে দিয়েছে, সময় বুঝে পড়বে। আমির 3য় তলার একটা ঘরে এসে বসল। তার নিজেকে পাগল পাগল লাগছে, এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার পা অথবা হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট 2 তাকিয়ে থাকে। তারপর আচমকা দেওয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। 3 বারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। তার ঠোঁট শুকিয়ে কাঠ, শরীর অসাড় হয়ে পড়ে। তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মোড়ল বাড়ির পথেই দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেকদিন ধরে অলন্দপুরে সে মেহমান হয়ে আছে। ছোটবেলায় একবার 4 মাস হাওলাদার বাড়িতেই ছিল। তারপর আর থাকা হয়নি। এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত। জ্যোৎস্নার রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু পরিণার মৃত্যুর জন্য সে রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নুপুর ধ্বনি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। মৃদুল পূর্ণার দিকে 1 কদম এগিয়ে এসে বলল, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালা। প্রান্তার খবর কি? কুড়াল বানাচ্ছে, ওর কামই এমন। পূর্ণা হাসল। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। আচ্ছা চলুন। দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ায়। 2 দিকে গাছপালা। দুজনের মাঝে হাত 2 দূরত্ব। মৃদুল 1 টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল। পাথরটি পানিতে 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসল, বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে বলল, কইরা দেখাও। পূর্ণা করে দেখালো। তারপর বলল, চাপা মারি না আমি। মৃদুল শুধুই হাসল, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে সেটা শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়। 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতোই তাকিয়ে রয়েছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরল। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায়, যেই জগতে কেউ নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়িতে যাইতাছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে। সে প্রশ্ন করল, রাতে কেন? রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওই দিকে যাইব, তাই রাইতেই যাব ভাবতাছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত স্বরে বলল, ও আচ্ছা যান। মৃদুল বলল, মন খারাপ কইরো না, জলদি আইসা পড়ব। পূর্ণার কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, কেন আপনি এত দূরের মানুষ? তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়কে কাঁপিয়ে তোলে। সে মৃদু হাসল। পূর্ণার হাত 2টি শক্ত করে ধরে বলল, আম্মা আব্বারে নিয়ে আসব। পূর্ণা চকিতে তাকায়।
ঠোঁট দুটি নিজেদের শক্তি আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিতে বলল, তোমার আপাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়, চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে বসে পড়ল, দুই হাতে মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কি বলছেন এসব? মৃদুল পূর্ণার সামনে বসল, পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল। তারপর বলল, যা হওয়ার ছিল তাই হইতাছে। পূর্ণার ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে মৃদুলের দিকেই তাকালো। তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে, কিন্তু এটা অসম্ভব। সে চোখ বুঝতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, কতটা চায়। মৃদুল বলল, সন্ধ্যা হইয়া যাইতাছে, এখন বাড়ি যাও। আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কইরা রওনা দেব। পূর্ণা কি বলবে খুঁজে পেল না। এটা সে কি শুনল? সে ধীর কণ্ঠে বলল, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো। সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলো পূর্ণাকে তার অপরিণ মনে হচ্ছে। চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরো ঘন কালো হয়ে উঠেছে। পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল, বলল, কালো মানুষকে এভাবে দেখার কি আছে? মৃদুল চমৎকার করে বলল, তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরে দেখতা বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর। কথাটি পূর্ণার হৃদয় নাড়িয়ে দেয়। শুটিং চলছে আশাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে। আশাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। আশাব ঢাকায় থাকেন, কয়দিন হলো গ্রামে এসেছেন। বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতোই। আশাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর। লিখন ক্লান্ত, সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারিদিকে গাছপালা, কি সুন্দর দৃশ্য। তার সহযোগী চা দিয়ে যায়। সে চায় চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকা ফিরবে, তার আগে যদি দেখা হতো। ত্রিধা লিখনের পাশে এসে বসল। লিখন ত্রিধাকে খেয়াল করে বলল, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল, অন্য কাউকে আশা করেছিলেন? লিখন হেসে চাই চুমুক দিল, বলল, আর কার আশা করব? কেন, পদ্মজা? লিখন জোরে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলল, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেও পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসে করে। সব মেয়েরা তাকে হিংসে করে, আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে পারত লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটাই মুছে দিত। লিখন নির্বিকার কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়, রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকতেও রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, যা একটা সদ্য কিশোরী মেয়েকেই মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়। লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন, কি নিয়ে এত হাসা হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলল, তেমন কিছু না, বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতব্বরকে তো চিনো? জি, 2 দিন আগে বাড়ির কর্তি মারা যায়, দেখতে গিয়েছিলাম। শুনেছি।
মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে শীতে গরিবদের বস্ত্র বিতরণ করে। বড় সমাবেশ হয়, বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান। মজিদ হাওলাদারের ভাই আসাফের সাথে আমাকে দাওয়াত করে গেছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এই দিকটা তোমাদের রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই বুঝদার, কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুবই আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি, এবার স্বচক্ষে দেখতে পাবো, খুবই ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে, পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কিত আরও কিছু কথা বললেন, তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করল, তাহলে পদ্মজাও আসবে? আসবে বোধ হয়। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজা নাম উঠলেই তার খারাপ লাগে, তবুও সে এই নাম তোলে। সে অভিমানী স্বরে বলে, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব, সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ভাগ্যবতী মেয়ে না, একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। ত্রিধা তখন বলল, সে নিশ্চয়ই আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকেই কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকুর আগে কিরমির করে বলল ত্রিধা। লিখন এগিয়ে যেতে যেতেই বলল, তুমি এত সব কোথা থেকে জানো? অন্দরমহলে মজিদ ছাড়া আর কোনোই পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধহয়। মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মগা কোথায় পদ্মজা জানে না। মদন মারা গেছে, এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথার এক জায়গায় আঘাত করেছিল। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। পদ্মজার দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এখন বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে, সে চারপাশ পর্যবেক্ষণ করছে। অন্দরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মসজিদের উপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধানী চোখে চারপাশ দেখতে দেখতে মসজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচতলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মসজিদের ঘরের পাশেই সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে ওত পেতে থাকে। আমিনা কখনো উপরে যায় না। লতিফা, রিনুকে সে নিজে নিচতলার এক ঘরে ঘুমোতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দটি কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেওয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক। পদ্মজার মৃদু আর্তনাদ শুনে আমিরের রক্ত ছলকে ওঠে। সে দ্রুত তার শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে ওঠে। মাথা দুই হাতে ধরে রেখেছে, ভ্রুযুগল কুঁচকানো।
আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, পদ্মজা। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দূরে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে। রিনুর হাতে হারিকেন। লতিফা আর রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো। হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণশীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে ওঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রিনুকে বলল, উপরে যা, লতিফা বুবুকে সাহায্য করিস। রিনু নতজানু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার ঘাড় দিয়া রক্ত আইতেছে ভাই। আমির হাসল। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুজো হতেই পদ্মজার আক্রমণ। এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে উঠল। শীতের প্রকোপ তীব্র, মাথায় ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরো ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সবকিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজার ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকাও যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করল। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পিছন দিকে হেঁটে আসে। 3-4টে কুকুর দেখতে পেল। ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কুকুরগুলোও তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠল, নড়ে চড়ে দূরে সরে গেল। আমির হেসে তাদের বলল, বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের বের হয়নি, আর এতেই ভয় পেয়ে গেলি তোরা। একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায়। আমির অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল, অকারণেই হাসল। তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফেদ আমিরকে দেখে আঁতকে উঠল, বলল, স্যার কিভাবে হলো এসব? আমির চেয়ার টেনে বসে বলল, দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় নেই এখানে, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবিটাই রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ল পদ্মজার কথা। পদ্মজার সাদা রং পছন্দ। প্রতি শুক্রবারে আমির সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মায় যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবির 3টে বোতাম লাগিয়ে দিত। লাগানো শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। পদ্মজা যতবার এই কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে। সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত। আমির পাঞ্জাবির বোতামে চুমু দেয়। তখনই কানে বেজে ওঠে, ছুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। আমির নিজের চুল খামচে ধরে। রাগে চিৎকার করতে করতে এওয়ানের পালঙ্কে লাথি দিয়ে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফেদ দৌড়ে আসে, কিন্তু আমিরকে ধরার সাহস হয় না। আমিরকে আর যেই ভাবুক, রাফেদ জানে আমির পাগল, একটা সাইকো সে। যখন রেগে যায় সব কিছু তছনছ করে ফেলে। আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে, সে মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে। রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে।
সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য, আমির ছাড়েনি। মুখের উপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা পাশবিক নির্মমেরা, কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য, তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে। পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল, এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ। যখন এক একটা মেয়ের কান্না সে শোনে, মনে হয় তার বোন কাঁদছে, আকুতি করছে। প্রথম প্রথম সেও কান্না করত, এখন মানিয়ে নিয়েছে। কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনো আছে। তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেওয়া আঘাত। যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্মজা, সেদিন থেকে সে দোয়া করেছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে, হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে, নিঃস্ব হয়ে যেন দিক দিশা হারিয়ে ফেলে। আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। আমির শান্ত হয়, রাফেদকে বলল, পানি আনো। রাফেদ পানি নিয়ে আসে। আমির পানি পান করে রক্তে এসে প্রবেশ করে। বিথৃতে আমির পা রাখতেই মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে। রাফেদ চেয়ার নিয়ে আসে। আমির চেয়ারে বসল না, মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। বিওয়ানে গেল, সেখানে একটা মেয়েও নেই, শুকনো রক্ত পড়ে আছে। সবকটি মেয়ে কুরবান হয়ে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। এই ঘরের দেওয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে। আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখল। 20 বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল। তখন তার বয়স 15। তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই। মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চায়। আমির মুখের উপর লাথি মারে। সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মনে পড়তেই আমিরের শরীরটা কেমন করে ওঠে। তার ভেতরে অদৃশ্য কি যেন প্রবেশ করছে, ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে। আমির সেখানে বসল। এই চেয়ারে বসে কত নগ্ন মেয়েদের তীব্র যন্ত্রণার আর্তনাদ সে উপভোগ করেছে। আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে। চোখের পর্দায় পদ্মজার রাজত্ব। তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ি 2 হাতে গোড়ালির উপর তুলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। পেছনে ধাওয়া করেছে আমির। পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল। বাইরে ঝমঝম বৃষ্টি, কি অপূর্ব সেই মুহূর্ত। আমির চোখ খুলে ছাদের দিকে তাকায়, তারপর রাফেদকে ডাকল, রাফেদ। রাফেদ দৌড়ে আসে। আমির রাফেদকে মিনিট 3 সময় নিয়ে দেখল। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দুরুদুরু করছে। আমির বলল, কেমন আছো? রাফেদ চমকে যায়। সে হতভম্ব। বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে? রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে। তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল, ছেলে মেয়ে দুটোই। যমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে। আমির বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, অস্থির হয়ে পড়ে। তার অনুভূতি এলোমেলো হয়ে যায়। সে আমিরের 2 পা জড়িয়ে ধরে কেঁদে দিল। বলল, স্যার, স্যার, আমি মারা যাচ্ছি। আমির আদেশের স্বরে বলল, পা ছাড়ো রাফেদ। 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। রাফেদ ঝরঝর করে কাঁদতে থাকলো।
যেন পাহাড় ভেঙে ঝর্ণার পানি ঝরছে। আমির বলল, উঠো, তারপর দৌড়াও। রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। আমিরের বুকটা খাখা করছে। রাফেদের চোখে মুখে মুক্তির যে আনন্দ সে দেখেছে, সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে? কবে? আমিরের বুকে জ্বালাপোড়া শুরু হয়। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লণ্ডভণ্ড করে স্তব্ধ করে দিবে। লতিফা রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে টেবিলে বসল। হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলে যেতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তেতো জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া। অথচ এই সময় এসে আপনি আপনার তেতো জীবনটাই বেছে নিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন আমাকে। এ কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন? আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনো আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই। আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তের ভীষণ প্রয়োজন। এতটুকু লিখে পদ্মজা থামল। তার দুই চোখ বেয়ে জল পড়ছে, আর লেখার শক্তি পাচ্ছে না। ডায়েরির পৃষ্ঠাটি ছিঁড়ে দেশলাইয়ের আগুন জ্বালিয়ে দিল। আলমারি খুলে আমিরের দেওয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয় আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষ কথাটি বলার সময় পদ্মজার দুই চোখ বেয়ে নোনা জল নামে। সে যে পাশে সবসময় শুধু সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু হায়, কোথায় মানুষটার উষ্ণ বুক, যে বুকে মুখ গুজে পদ্মজা তার সব কষ্ট ভুলে যেত।